ভাই, এটা কি জানেন মানুষ কিন্তু এই গ্রহের প্রাণী নয়? কোন পাগলে এই কথা কয়? পাগলে বলবে কেন, একজন বিজ্ঞানী এই দাবি করেছে। কোনো বিজ্ঞানী এমন দাবি করতে পারে না। আর যদি করেও থাকে তো বিজ্ঞানীদের মধ্যেও কি পাগল থাকতে পারে না? ওই দেখ, কোনো পাগল বিজ্ঞানী হয়তো এমন উদ্ভট দাবি করেছে। না ভাই, আপনি বিজ্ঞানী এলিস সিলভারের নাম তো জানেন? না, জানি না। বিজ্ঞানী এলিস সিলভার নামক এক বিজ্ঞানী এই দাবি করেছেন। এগুলি ভুয়া। ভাই, আপনি এমনিতেই কাউকে ভুয়া বলতে পারেন না। আগে তার দাবিটি সম্পর্কে দেখেন, তারপর আপনার প্রতিক্রিয়া দেখান। আমি কি ভুল বললাম? না, ঠিক আছে, দেখি আসলে সে কি বলতে চেয়েছে। এই আর্টিকেলটি দেখুন। দাঁড়ান, আমি পড়ে শোনাচ্ছি। বিজ্ঞানী অ্যালিস সিলভারের চাঞ্চল্যকর দাবি, মানুষ পৃথিবীর প্রাণী নয়। বিশ্ববিখ্যাত বিজ্ঞানী স্টিফেন হকিং অনেক আগে বলেছিলেন এলিয়ান আছে, অবশ্যই আছে। নাসার গবেষকেরা কেপলার টেলিস্কোপের সাহায্যে এমন 20টি গ্রহের সন্ধান পেয়েছেন যাদের মধ্যে সম্ভবত প্রাণ আছে। নাসার প্রথম সারির বিজ্ঞানী অ্যালেন স্টেফান, বিজ্ঞানী সিলভানো পি কলাম্বানো, বিজ্ঞানী থমাস জুরবিউকেন বিভিন্ন সময় বলেছেন এলিয়েনদের থেকে নাসা আর বেশি দূরে নেই। কয়েক বছরের মধ্যে নাসা এলিয়েনদের কাছে পৌঁছে যাবে। কিন্তু সম্প্রতি নাসার এই বক্তব্যে জল ঢেলে দিয়েছেন এক বিজ্ঞানী। তার চাঞ্চল্যকর মতবাদ নিয়ে ঝড় উঠেছে বিজ্ঞান প্রেমীদের মধ্যে। তিনি দাবি করেছেন মানুষই এলিয়েন বা ভিন গ্রহের জীব। অথচ বিজ্ঞান বলেছিল প্রায় 18 লক্ষ বছর আগে আফ্রিকায় সৃষ্টি হয়েছিল প্রথম মানব প্রজাতি হোমো ইরেক্টাস। থাম, দেখি আমি পড়ি। আমেরিকার প্রখ্যাত ইকোলজিস্ট ডক্টর এলিস সিলভার হিউম্যান আর নট ফ্রম আর্থ এ সায়েন্টিফিক ইভলিউশন অফ দ্য এভিডেন্স বইটিতে রীতিমতো যুক্তি দিয়ে প্রমাণ করতে চেয়েছেন মানুষ পৃথিবীর জীব নয়। বহুদিন ধরে গবেষণা করার পর তার সিদ্ধান্ত অন্য জীবদের মতো মানুষের সৃষ্টি পৃথিবীতে হয়নি। কয়েক লক্ষ বছর আগে অন্য গ্রহ থেকে মানুষকে পৃথিবীতে ছেড়ে যাওয়া হয়েছিল। ডক্টর সিলভার বলেছেন মানুষের শরীরে থাকা অনেক ত্রুটি বুঝিয়ে দেয় পৃথিবী আমাদের নিজের গ্রহ নয়। পৃথিবীর অন্যান্য উন্নত প্রাণীর সঙ্গে মানুষের শরীরের এত পার্থক্য কেন? এই প্রশ্নটির উপরেই দাঁড়িয়ে আছে ডক্টর এলিস সিলভারের মতবাদটি। সন্মুষী, শুধু দাবি করলে তো হবে না, তার প্রমাণও তো লাগবে। ভাই, আগে লেখাটা শেষ করেন, তারপর এই বিষয় নিয়ে দুই ভাই কথা বলি। এটাই কি ভালো হয় না? শোনেন উনি কি বলেছেন। ডক্টর সিলভারের মতে পৃথিবীতে মানুষ ছাড়া সব প্রজাতির উদ্ভিদ ও প্রাণী পরিবেশ থেকেই সরাসরি তাদের প্রয়োজন মিটিয়ে নেয়। উদ্ভিদ তার গায়ে এসে পড়া সূর্যালোক, বাতাসের কার্বন ডাই অক্সাইড আর মাটি থেকে জল নিয়ে নিজের খাবার তৈরি করে নেয়। বিভিন্ন প্রজাতির প্রাণীরা সরাসরি উদ্ভিদকে খেয়ে বা অন্যান্য প্রাণীকে খেয়ে পৃথিবীতে বেঁচে থাকে। কিন্তু মানুষ প্রকৃতিতে স্বাভাবিকভাবে পাওয়া বা গজিয়ে ওঠা খাবার সরাসরি খেতে অপছন্দ করে কেন? ডক্টর সিলভারের মতে সরাসরি পরিবেশ থেকে নেয়া খাবার হজম করতে পারে না একমাত্র মানুষই, তাই সে অন্যভাবে তার খাদ্যের প্রয়োজন মেটায়। মানুষ যদি পৃথিবীরই জীব হতো তাহলে সে বাকি প্রাণীদের মতোই পরিবেশ থেকে পাওয়া খাবার সরাসরি খেয়ে হজম করতে পারত। কি? দে তো দেখি, যুক্তিতে শক্তি আছে, দে আমি পড়ি। মানুষকে এই গ্রহের সবচেয়ে উন্নত প্রাণী বলে মনে করা হয়, কিন্তু ডক্টর সিলভারের মতে মানুষই হলো পৃথিবীর জলবায়ুতে টিকে থাকার পক্ষে সবচেয়ে অনুপযুক্ত জীব। কারণ পৃথিবীর বাকি সব জীব সারা জীবন খোলা আকাশের নিচে প্রখর রৌদ্র, তুমুল ঝড় বৃষ্টি সহ্য করে বেঁচে থাকতে পারে। মানুষ কেন পৃথিবীর বাকি সব প্রাণীর মতো বৃষ্টিতে ঘন্টার পর ঘন্টা ভিজতে পারে না? কয়েক ঘন্টার বেশি সূর্যের প্রখর রৌদ্রে থাকলে একজন মানুষেরই কেন সানস্ট্রোক হয়? সূর্যের আলোয় বেশিক্ষণ থাকলে আমাদের ত্বকের চামড়া কালো হয়ে যায় কেন? কেন সূর্যের আলোয় মানুষেরই চোখ ধাঁধিয়ে যায়? অন্য প্রাণীদের তো তা হয় না। এগুলি কি প্রমাণ করে না সূর্যরশ্মি মানুষের পক্ষে উপযুক্ত নয় এবং মানুষ থাকতো কোনো নরম আলোয় ভরা গ্রহতে? ওনার দাবি তো ভাবার মতো, কিন্তু তাই বলে কি এটা হতে পারে মুশি? তোর কি মনে হয়? হ্যাঁ ভাই, তার দাবিতে জোর আছে। দেখেন, সে আরও দাবি করছে মানুষের মধ্যে প্রচুর দীর্ঘস্থায়ী রোগ বা ক্রনিক ডিজিজ দেখা যায় কেন। ডক্টর সিলভারের মতে ব্যাক পেইন হলো মানুষের অন্যতম দীর্ঘস্থায়ী রোগ। পৃথিবীর বেশিরভাগ মানুষ এই রোগে ভোগেন, কারণ মানুষ পৃথিবীর অন্যান্য প্রাণীর মতো চার পায়ে হাঁটে না। ফলে হাঁটা চলা ও বিভিন্ন কাজে মাধ্যাকর্ষণের সাহায্য পায় না। পৃথিবীর বাকি প্রাণীদের কি ঘাড়ে, পিঠে, কোমরে ব্যথা হয়? মানুষের এই ব্যাক পেইন রোগটি প্রমাণ করে
মানুষের দেহ অন্য কোনো গ্রহে বসবাসের উপযুক্ত হয়ে সৃষ্টি হয়েছিল, যে গ্রহের মাধ্যাকর্ষণ ছিল পৃথিবীর তুলনায় অনেক কম জোরি। এছাড়াও দেখেন, তিনি বলেছেন পৃথিবীতে থাকা কিছু দীর্ঘজীবী প্রাণী যেমন আফ্রিকার হাতি, এলডাব্রা ও গ্যালাপাগোস কচ্ছপ, বোহের তিমি, গ্রেটার ফ্লেমিঙ্গো, গ্রিন উইং ম্যাকাওদের চোখেও কি 40-এর পর চালসে পড়ে? বয়সের সঙ্গে সঙ্গে তাদের শ্রবণ ক্ষমতা কমে যায়। আরও দেখেন, পৃথিবীর কোনো মানুষই শতভাগ সুস্থ নয় কেন? প্রত্যেকেই এক বা একাধিক রোগে ভোগে কেন? কি ব্যাপার, থামলি কেন? দেখি তারপর কি যুক্তি দিয়েছেন। মানব শিশুর মাথা বড় হওয়ার জন্য নারীদের স্বাভাবিক উপায়ে প্রসব করতে প্রবল যন্ত্রণা ভোগ করতে হয়। প্রসব করতে গিয়ে আজ পর্যন্ত পৃথিবীতে লক্ষ লক্ষ মা ও শিশুর মৃত্যু হয়েছে। মানুষ ছাড়া পৃথিবীর অন্য কোনো প্রজাতির লক্ষ লক্ষ স্ত্রী প্রাণী ও শাবক প্রসবকালে মারা গিয়েছে কি? মানব শিশু জন্মের পরেই পৃথিবীর উন্নত প্রাণীগুলির শাবকদের মতো হাঁটতে শেখে না কেন? দারুণ তো! মানুষের দেহে কেন 223টি অতিরিক্ত জিন আছে? পৃথিবীর অন্যান্য প্রাণীদের দেহে অতিরিক্ত জিন নেই কেন? কি রে মুশি, এ তো অবাক করা ব্যাপার। দেখেন ভাই, তারপরের যুক্তি, মানুষের ঘুম নিয়ে গবেষণা করে গবেষকরা বলেছেন পৃথিবীতে দিন 24 ঘন্টার, কিন্তু আমাদের দেহের অভ্যন্তরীণ ঘড়ি বলছে আমাদের দিন হওয়া উচিত ছিল 25 ঘন্টার। মানবজাতির সৃষ্টিলগ্ন থেকেই দেহঘড়িতে একটি দিনের জন্য কেন 25 ঘন্টা বরাদ্দ হয়েছিল? বিভিন্ন বিজ্ঞানী ডক্টর সিলভারের থিওরিটির বিস্তর সমালোচনা করেছেন, কিন্তু অনেকে আবার তার পাশে এসে দাঁড়িয়েছেন। তারা বলেছেন ডক্টর সিলভার যে যুক্তিগুলি হাজির করেছেন সেগুলি কিন্তু একেবারেই ফেলে দেওয়ার মতো নয়। সত্যিই তো, পৃথিবীর অন্যান্য প্রজাতির জীবের চেয়ে আমরাই কেন আলাদা হলাম? সত্যিই কি আমরা পৃথিবীর প্রাণী, নাকি আমরা ভিন গ্রহের প্রাণী হয়ে পৃথিবীকে শাসন করছি? তাহলে বল, ঘটনা কোন দিকে মোড় নিচ্ছে? নাসা ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার খরচ করে এলিয়েন খুঁজে বেড়াচ্ছে, সেখানে আমরাই কি এলিয়েন নই? ভাই, তবে উনি তো শুধু কিছু দাবি করেছেন। এখন এই দাবি নিয়ে আরও বিস্তর গবেষণা হবে, আরও গবেষণা হোক। ভবিষ্যতই বলবে এলিস সিলভারের দাবি সত্য কি না। হ্যাঁ, তা তো অবশ্যই, কিন্তু লোকটা চিন্তা করার মতো কিছু পয়েন্ট বলেছেন। বন্ধুরা, আমরাই কি আসলে এলিয়েন? আমাদের সাথে সাথে আপনারাও ভাবুন আর কমেন্ট করে জানিয়ে যান আপনার মতামত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।